চারটা অপারেশন আমরা এখানে মূলত আলোচনা করব। তার সঙ্গে তার সাইডে কিছু আছে, যেমন ভেক্টরের যোগ, ভেক্টরের বিয়োগ, ভেক্টরের গুণ আর ভেক্টরের ভাগ বা বিভাজন। তাহলে প্রথমে যদি আমরা ভেক্টরের যোগ বা ভেক্টরের এডিশন করি, ভেক্টরের যোগ। এখন প্রশ্ন হচ্ছে ভেক্টরের যোগ আমরা আলাদা করে করছি কেন? আমাদের কাছে দু ধরনের রাশি আছে, স্কেলার রাশি আর ভেক্টর রাশি। স্কেলার রাশির ক্ষেত্রে যেহেতু তার মানে আছে, অভিমুখটা নেই, তাহলে এর যোগ বিয়োগ গুণ ভাগ অপারেশনে আমাদের বিশেষ ঝামেলা পড়তে হয় না। সাধারণভাবে যোগ, যেটাকে আমরা অ্যালজেব্রিক সাম বলি, বীজগাণিতিক, সাধারণ বীজগাণিতিক যোগ করা হয়, 2 + 3 = 5, সাধারণভাবে করি। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে যেহেতু ডাইরেকশন আছে, সেটাকে এইভাবে করা যায় না। যেমন ধরা যাক, অ্যাজ ফর এক্সাম্পল, যে একটা বস্তুকণা গতিশীল বস্তুকণা, এ হচ্ছে তার ইনিশিয়াল পজিশন, তার প্রাথমিক অবস্থান হচ্ছে এ, সেই এ অবস্থান থেকে সে যাত্রা শুরু করলো। আফটার সাম হোয়াইল সে পৌঁছালো বি বিন্দুতে, যেখানে এ টু বি দূরত্ব লেটস সে 3 কিলোমিটার। কিছু পরে সে পৌঁছালো বি বিন্দুতে, যেখানে এ এবং বি এর এই দূরত্বটা হচ্ছে 3 কিলোমিটার। তারপর সে কি করলো না, ওই পথে আর গেল না, তারপর সে ডাইরেকশন চেঞ্জ করলো, গতির অভিমুখ বদল করলো, বদলে সে এই দিকে যেতে শুরু করলো, ধরা যাক টুয়ার্ডস নর্থ। প্রথমে টুয়ার্ডস ইস্ট, দেন হি টার্নস টুয়ার্ডস নর্থ অ্যান্ড রিচেস এ পয়েন্ট সি। সেখানে পৌঁছাইলো এবং ধরা যাক যে এই বি থেকে সি এর ডিস্টেন্স হচ্ছে, আমি আমার সুবিধা মতো একটু নিই, 4 কিলোমিটার। তাহলে শুরুতে ছিল এ বিন্দুতে, তারপরে বি, এবং ফাইনালি সে সি বিন্দুতে পৌঁছল। এখন যদি আমরা বলি যে এক্ষেত্রে ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য পার্টিকেল বা অবজেক্ট আর ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট, অর্থাৎ ডিস্টেন্সটা যদি প্রথমে বলি, ডিস্টেন্স হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত গতিশীল বস্তুটা কতটা দূরত্ব গেছে, সেখানে কোন দিকে গেছে দ্যাট ডাজ নট ম্যাটার। সে গেছে এ থেকে বি, বি থেকে সি, তাহলে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য অবজেক্ট কত না, এইখান থেকে গেল 3, 3-এর পর এইখান থেকে গেল 4, অর্থাৎ সে 3 আর 4-এ আমরা নর্মাল একটা অ্যালজেব্রিক সাম করলাম, দ্যাট ইজ 7 কিলোমিটার। 7 কিলোমিটার। কিন্তু যদি আমরা বলি যে ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট, ডিসপ্লেসমেন্ট বলতে আমরা কি বুঝি না, ডিসপ্লেসমেন্ট হচ্ছে যে একটা মুভিং অবজেক্টের ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের মধ্যবর্তী যে স্ট্রেট দূরত্ব, স্ট্রেট ডিস্টেন্স। তাহলে ইনিশিয়াল পজিশন কত, কোনটা এ, ফাইনাল বা ফাইনাল পজিশন সি, এ এবং সি ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে স্ট্রেট ডিস্টেন্স কোনটা না, আমরা যদি এদেরকে একটা সরলরেখা দিয়ে বা রেখাংশ দিয়ে কানেক্ট করি, দ্যাট ইজ এসি। তাহলে পার্থক্যটা কোথায় না, ডিসপ্লেসমেন্ট হলো এই এসি লাইন সেগমেন্টের দৈর্ঘ্য, whereas distance traveled by the object AB plus BC, AB plus BC ডিস্টেন্স বার করানোর জন্য আমরা প্লেন একটা অ্যালজেব্রিক সাম করলাম। কিন্তু যদি আমরা ডিসপ্লেসমেন্টের বেলায় প্লেন এই ধরনের অ্যালজেব্রিক সাম করে দিই, তাহলে কিন্তু ডিসপ্লেসমেন্ট আসবে না। ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে সাধারণ বীজগণিতের সাধারণ যোগ করা যায় না, অর্থাৎ ভেক্টরকে এবার আমরা একটু যদি করি কনক্লুশনে আসি যে ভেক্টরের যোগ সাধারণ বীজগণিত নিয়ম মেনে চলে না। ভেক্টর যোগ বীজগণিতের সাধারণ নিয়ম অনুযায়ী করা যায় না, তাহলে আমরা 3 + 4 = 7 করে দিতাম। তাহলে ভেক্টর যোগ কিভাবে করা যায় না, ভেক্টরের যোগ করার জন্য আমাদের আসছে কি না, ভেক্টর যোগের দুটো সূত্র। নাম্বার 1 হচ্ছে ল অফ ট্রায়াঙ্গল অর্থাৎ ত্রিভুজ সূত্র, আর আছে সামান্তরিক সূত্র, আর তৃতীয় আর একটা আছে যেটা কিন্তু ত্রিভুজ সূত্রের এই পরিবর্ধিত রূপ, সেটাকে আলাদা করে আমরা বলতেও পারি আর নাও বলতে পারি,
ত্রিভুজ সূত্রের পরিমার্জিত রূপ, যেটাকে আমরা বলি বহুভুজ সূত্র। এদের যোগ করার জন্য স্পেশালি আমার এই তিনটা সূত্রের যে কোনো একটাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা এবারে দেখে নিই এক একভাবে এই তিনটা সূত্রকে একটু প্রতিষ্ঠা করে দেখা যাক। আমরা শুরুতে আলোচনা করব ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এখন আমরা একটু আগে যে কথাটা বলছিলাম সেই জায়গায় যদি আবার ফিরে যাই, যে ধরা যাক একটা গতিশীল বস্তু এ বিন্দু থেকে, একটা গতিশীল বস্তু বা বস্তু কণা এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে। এ বিন্দু থেকে যাত্রা শুরু করে সে কিছু সময় পরে বি বিন্দুতে পৌঁছেছে এবং এই তার যাত্রাপথে সে অভিমুখ বদল করেনি, একবারে স্ট্রেট এ বি বরাবর গেছে, বি বিন্দুতে পৌঁছেছে। এক্ষেত্রে আমরা এ থেকে বি এই যে দূরত্বটা, যেহেতু একটা নির্দিষ্ট মান আছে, অভিমুখ আছে, সুতরাং এটা একটা ভেক্টর এবং অবশ্যই এটা একটা সরণ ভেক্টর। অর্থাৎ যদি আমরা ধরে নিই যে এ থেকে বি এই মধ্যে বস্তুকণার সরণ হয়েছে এ, এবং তাকে আমরা ভেক্টর নোটেশন দিয়ে প্রকাশ করলাম এ দিয়ে। অর্থাৎ এ বি এই রেখাংশটা, এ বি একটা দেখো অ্যারো হেডেড লাইন, এই অ্যারো হেডেড লাইনটা একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, যেটা সরণ ভেক্টর আমরা আমার এক্সাম্পলে নিয়েছি। এটা হতে পারে একটা বল ভেক্টর, হতে পারে এটা একটা গতিবেগ ভেক্টর, হতে পারে যে কোনো। তাহলে আমরা এ বি এই অ্যারো হেডেড লাইনটা এ এই ভেক্টরটাকে প্রকাশ করছে। কিছু সময় বাদে ধরা যাক সে একই কথা যেটা পূর্বে শুরুতে বলছিলাম, যে কিছু সময় পরে এই বি বিন্দু থেকে সে অভিমুখ বদল করে ধরা যাক সে সি বিন্দুর দিকে যাত্রা করলো, সি বিন্দুতে পৌঁছালো। সি বিন্দুতে পৌঁছালো, এক্ষেত্রেও সে বি টু সি একই ডাইরেকশনে গেছে। এক্ষেত্রে আমরা যদি এই বি সি এই লাইনটা, বিসি এই রেখাংশটা সরণ ভেক্টরকে প্রকাশ করছে, ধরা যাক যে সরণ ভেক্টরকে প্রকাশ করছে তাকে আমরা বললাম বি। সুতরাং এই বিসি এই অ্যারোহেডের লাইনটা বি এই সরণ ভেক্টরটাকে প্রকাশ করছে, দিয়ে সে সি বিন্দুতে পৌঁছালো। এখন এই যে এ থেকে বি একটা সরণ হয়েছে একটা পাটে, বি থেকে সি আর একটা পাটে সরণ হয়েছে। চূড়ান্ত বা ফাইনাল বা টোটাল সরণ কত না, টোটাল সরণের বেলাতে আমরা সেই একই জায়গায় যাব কি, যে ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনের মধ্যবর্তী যে স্ট্রেট ডিস্টেন্স। তাহলে এখানে যদি আমরা এ আর সিতে সংযোগ করে দিই, এ আর সি বিন্দু, তাহলে আমরা পেয়ে যাব কি না টোটাল সরণ। কিভাবে টোটাল সরণটা আমরা বার করব, তার একটা নিয়ম বা সূত্রের জন্য আমরা এসেছিলাম ত্রিভুজ সূত্রে। তাহলে যদি আমরা দুটো ভেক্টর পেয়ে গেলাম, দুটো ভেক্টর একটা এবি লাইন সেগমেন্ট দ্বারা প্রকাশিত, একটা বিসি এই লাইন অ্যারোহেডেড লাইন অবশ্যই তারা প্রকাশিত, তাহলে এই দুটো ভেক্টর আমরা পেলাম। এই দুটো ভেক্টরের জন্য যে মোট যে গতিশীল বস্তু কোণাটার যে মোট সরণ, সেই মোট সরণ হলো এসি। আমাদেরকে বার করতে হবে যে এসি কত। এসিকে বের করানোর জন্য আমরা তিনটা সূত্রের কথা বলেছিলাম। এখানে একটা সূত্র যেটা শুরুতে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে কি দেখা যায়, যে যদি এর স্টেটমেন্ট কি না, যদি দুটি একজাতীয় ভেক্টর, একজাতীয় ভেক্টর বলতে না দুটোই যদি সরণ হয় তো দুটোই সরণ, দুটোই যদি বেগ হয় তো দুটোই বেগ হতে হবে, দুটোই যদি বল হয় তো দুটোই বল। সুতরাং একজাতীয় ভেক্টর যদি এমনভাবে ক্রিয়া করে, এক্ষেত্রে দেখা যাচ্ছে কি এটা একটা সরণ, এটা ভেক্টর, একটা গতিশীল বস্তুর বিভিন্ন টাইম ইনস্ট্যান্টের সরণ। একটা গতিশীল বস্তুর ক্ষেত্রে যদি আমরা সরণ আমার এক্সাম্পলে যদি বলি, তাহলে এখানে একটা গতিশীল বস্তুর বিভিন্ন টাইম ইনস্ট্যান্টের সরণ। তাহলে দুটি সরণ ভেক্টর, দুটি একজাতীয় ভেক্টর। এরা কিভাবে আছে দেখলাম না, এরা আছে একটা ত্রিভুজের দুটো বাহু দ্বারা প্রকাশিত। কারণ এবি একটা লাইন সেগমেন্ট, বিসি একটা লাইন সেগমেন্ট, এই দুটো অ্যারোহেডেড লাইন সেগমেন্ট দ্বারা এ এবং বি এই দুটো ভেক্টরকে প্রকাশ করা হয়েছে। এই দুটো আবার লাইন সেগমেন্ট এবি এবং বিসি, এরা আবার এ বি সি ত্রিভুজের দুটো বাহু। এবং যদি আমরা এদের অ্যারোগুলো খেয়াল করি না, অ্যারোগুলো খেয়াল করলে কি দেখা যাবে, যে এবির এই রেখাংশে যে অ্যারোটা যে ডাইরেকশনে আছে, বিসির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি অ্যারোগুলো কিন্তু একই ক্রমে আছে। অর্থাৎ এক্ষেত্রে এবি এবং বিসি লাইনের
বেশি লাইন সেগমেন্ট দুটোর অ্যারোর ক্রমটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এবি এবং বিসি এই দুটোর লাইন সেগমেন্ট বা বাহু রেখাংশের তীর চিহ্নের ক্রম হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। সুতরাং আমরা কি বলবো? আমরা বলতে পারি যে এক্ষেত্রে এবি এবং বিসি দুটো বাহু কিরকম না, একটা ত্রিভুজের দুটো বাহু যাদের ক্রমটা একই, অর্থাৎ ক্রমানুসারে গৃহীত দুটি বাহু। আর এখানে রইল আর একটা তৃতীয় বাহু। ত্রিভুজ সূত্রের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের স্টেটমেন্ট অনুযায়ী দুটি ভেক্টরকে যদি কোনো ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দ্বারা মানে এবং অভিমুখে প্রকাশ করা যায়, যদি দুটি একজাতীয় ভেক্টরকে মানে এবং অভিমুখে, আমাদের সরণ ভেক্টরকে মানে এবং অভিমুখে প্রকাশ করেছে, দুটি একজাতীয় ভেক্টরকে মানে এবং অভিমুখে প্রকাশ করেছে, তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী যে তৃতীয় বাহুটি, ত্রিভুজের যে তৃতীয় বাহুটা রয়েছে, সেই তৃতীয় বাহুটাকে ক্রমটাকে যদি আমরা উল্টে দিই, অর্থাৎ এবি এবং বিসি এই বাহু দুটোর ক্রম ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, যদি আমরা এসি বাহুর ক্রমটাকে তার বিপরীত করি অর্থাৎ ক্লকওয়াইজ করি, তাহলে এই এসি এই লাইন সেগমেন্ট, এসি এই অ্যারোহেডের লাইন সেগমেন্ট এবি এবং বিসি এই দুই ভেক্টরের যোগফল বা লব্ধি বা ইংরেজিতে বলে রেজাল্ট্যান্টকে প্রকাশ করে। সুতরাং আমরা কি বলতে পারি? ত্রিভুজ সূত্রের স্টেটমেন্ট অনুযায়ী কোন ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহু যদি দুটি একজাতীয় ভেক্টরকে প্রকাশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বা শেষ বাহুটি তাদের যোগফল বা লব্ধিকে প্রকাশ করবে। যেহেতু লব্ধির ইংরেজি রেজাল্ট্যান্ট, তাই আমরা লব্ধিটাকে আর এই অ্যালফাবেটটা দিয়ে সূচিত করি, অবশ্যই অ্যারোহেডের। তাহলে এক্ষেত্রে আমরা পেলাম কি, এ একটা ভেক্টর সরণ ভেক্টর বা যাই হোক, বি একটা ভেক্টর একজাতীয় ভেক্টর, এ এবং বি এর রেজাল্ট্যান্ট, এই দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট যোগফল বা লব্ধি সেটা কোনটা না আর। তাহলে আমাদের ভেক্টর রিপ্রেজেন্টেশনটা কেমন হবে? লব্ধির ভেক্টর রিপ্রেজেন্টেশন হবে আর ইকুয়ালস টু ভেক্টর আর ইকুয়ালস টু ভেক্টর এ প্লাস বি। আমরা এখানেও লিখতে পারি এই আর হলো এ এবং বি এই দুই ভেক্টরের রেজাল্ট্যান্ট বা লব্ধি। স্পষ্টতই ভেরি ইম্পর্টেন্ট কথা, যেটা যে ক্ষেত্রে মনে রাখতে হবে যে আর এর মডিউলাস, আর এর পরম মান এ এবং বি এই দুই ভেক্টরের ইন্ডিভিজুয়াল পরম মানের যোগফল নয়, যোগফলের সমান সর্বদা নয়। বিশেষ কিছু ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমরা এটা সর্বদাই এরকম লিখতে পারি না আর ইকুয়ালস টু, তাহলে আর ইকুয়ালস টু এ প্লাস বি লিখে দিলাম, অর্থাৎ এর মডিউলাস যুক্ত বি এর মডিউলাস সমান হচ্ছে আর এর মডিউলাস। তাহলে আমার সে আগের এক্সাম্পলে 4 + 3 = 7 জায়গায় পৌঁছে যাব, যেটা কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা আসব, যেগুলো বিভিন্ন বিশেষ ক্ষেত্রে হয়তো কোনো জায়গায় আর সমান এ প্লাস বি হতে পারে। যাই হোক, আমরা তাহলে কি বললাম যে ভেক্টর রিপ্রেজেন্টেশন অনুযায়ী আর সমান এ প্লাস বি পেলাম, অর্থাৎ আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর হচ্ছে এদের রেজাল্ট্যান্ট, আর এর মডিউলাস কিন্তু এদের ইন্ডিভিজুয়াল মডিউলাসের যোগফলের সমান সর্বদা নয়। তাহলে আমাদেরকে কি করতে হবে না, আমাদেরকে করতে হবে এই দুই ভেক্টরের যে যোগফল বা লব্ধি অর্থাৎ মডিউলাস পেলাম, রেজাল্ট্যান্ট পেলাম, এই রেজাল্ট্যান্টের মডিউলাস বার করতে হবে। রেজাল্ট্যান্টের মডিউলাস বা পরম মান আমরা বার করবো। এবারে আমরা এই ছবিটাকে যদি একটু নিই, এক্ষেত্রে একে আর নিলাম, এই ছবি থেকে আমরা ভেক্টরের আর ভেক্টর বা লব্ধির পরম মান নির্ণয় করব। আমরা দেখলাম যে এবি এই লাইন সেগমেন্টটা এ একটা ভেক্টরকে প্রকাশ করছে, বিসি এই লাইন সেগমেন্ট বি ভেক্টরকে প্রকাশ করছে। যদি আমরা এবি কে একটু এক্সটেন্ড করি, তাহলে যে অ্যাঙ্গেল একটা পাচ্ছি, তাহলে এই এবির সাথে বিসির একটা কোণ পাচ্ছি, যে কোণটাকে আমরা লেটস সে থিটা কোণ পেলাম। এই থিটা কোণটা কি না, আমরা এক্ষেত্রে বলছি যে
এ ভেক্টর এবং বি ভেক্টর একটা ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটো বাহু দ্বারা প্রকাশিত। এখন এদের মধ্যবর্তী কোণ কত? না এ ভেক্টরের ডাইরেকশন, এ ভেক্টর কোন দিকে কাজ করছে? এ ভেক্টরের এইটা, বি ভেক্টরের এইদিকে, তাহলে দুই ভেক্টরের অভিমুখের মধ্যবর্তী কোণ থিটা, এটাই হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ধরা যাক এ এবং বি দুটো ভেক্টর যাদের মধ্যবর্তী কোণ থিটা এবং যারা আবার একটা ত্রিভুজের দুটো ক্রমানুসারে গৃহীত বাহু দ্বারা প্রকাশিত। আমাদের এখন এসি অর্থাৎ এই আর ভেক্টরের মডিউলাস বা পরমমান নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি জ্যামিতিক জায়গা থেকে যাই, জ্যামিতিক নলেজ থেকে এসি এই বাহুর বা এই রেখাংশের দৈর্ঘ্য যদি নির্ণয় করতে পারি তবে এই রেজাল্টেন্টেরও পরমমান বেরিয়ে যাবে। এটা করার জন্য আমাদেরকে একটু অঙ্কন করতে হয়। অঙ্কন আমরা কি করছি না এই যে সি বিন্দু থেকে এ বি এর বর্ধিতাংশের উপর সিডি লম্ব অঙ্কন করছি। আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আরো দু একটা কথা বলে নিই আর একবার, যে মডিউলাস অফ এ যেটা শুরুতে বলেছিলাম যে মডিউলাস অফ এ যাকে এইভাবে প্রকাশ করি, আমরা আমাদের ক্যালকুলেশনের সময় ওই সিম্বলটা ইউজ করব না, আমরা মডিউলাস অফ এ সমান অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন বাদ দিয়ে যেটা আলফাবেটটা সেটা। সুতরাং আমরা মডিউলাস অফ এ সমান লেটস সে এ, মডিউলাস অফ বি ইকুয়ালস টু লেটস সে বি, মডিউলাস অফ আর ইকুয়ালস টু লেটস সে আর। এই নোটেশনগুলো ইউজ করব। এবারে আমরা তাহলে আমাদের কাজ হচ্ছে এসি এই সরল রেখাংশের দৈর্ঘ্য নির্ণয় করা। যদি আমরা সি বিন্দু থেকে যখন এ বি এর বর্ধিতাংশের উপর ডি একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, সুতরাং আমরা আর একটা ত্রিভুজ পেলাম এ সি ডি। যে এ সি ডি ত্রিভুজটা হলো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার সমকোণটা হলো এই ডি কোণ হলো সমকোণ। তাহলে সি বিন্দু থেকে সিডি লম্ব অঙ্কনের ফলে আমরা এ সি ডি একটা সমকোণী ত্রিভুজ পেলাম যার ডি কোণ সমকোণ। আমাদের কাছে পিথাগোরাসের উপপাদ্য আছে। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি কি যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার লম্বের বর্গের যোগফল প্লাস ভূমির বর্গের যোগফল ইকুয়ালস টু অতিভুজ বা হাইপোটেনিয়াসের বর্গের সমষ্টি, যেটাকে আমরা সংক্ষেপে বলি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এরকম বলে থাকি। তাহলে যখন যদি আমরা এবার ক্যালকুলেশনে যাই তাহলে ত্রিভুজ এ ডি সি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাকে কি বার করতে হবে? এসি বার করতে হবে। তাহলে আমরা এসি হচ্ছে কি, যদি এই কোণ সমকোণ হয় তাহলে এসি হচ্ছে তা হাইপোটেনিয়াস, এডি হচ্ছে সিডি হচ্ছে নর্মাল আর এডি হচ্ছে বেস। তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি যে হাইপোটেনিয়াস অর্থাৎ এসি স্কয়ার ইকুয়ালস টু লিখতে পারি সিডি হচ্ছে লম্ব বা নর্মাল, সিডি স্কয়ার প্লাস বেস এডি স্কয়ার। আমরা যদি একটু চিত্রটা ভালো করে দেখি যে এডি যেটাকে বলছি, এডি এই রেখাংশটা আবার দুটো রেখাংশের সমষ্টি, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে বিডি। তাহলে আমরা এডিকে সাবস্টিটিউট করতে পারি এবি অ্যান্ড বিডি দিয়ে। তাহলে অর এসি স্কয়ার ইকুয়ালস টু সিডি স্কয়ার প্লাস এডিকে সাবস্টিটিউট করছি আমরা এবি প্লাস বিডি দিয়ে। তাহলে এবি প্লাস বিডি দিয়ে সাবস্টিটিউট করে দিলাম। তাহলে এর এডির পরিবর্তে আমরা লিখলাম এবি প্লাস বিডি এবং তার স্কয়ার। এবারে যদি আমরা এই অংশটাকে সিডি যেমন আছে থাক, এই এবি প্লাস বিডি এটাকে আমরা এ প্লাস বি এর হোল স্কয়ার, বীজগণিতের এই যে আইডেন্টিটি, এই আইডেন্টিটি অনুযায়ী যদি আমরা ভেঙে দিই তাহলে এসি স্কয়ার সমান পাচ্ছি সিডি স্কয়ার প্লাস এবি স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab, 2 ইন্টু এবি ইন্টু বিডি প্লাস বিডি স্কয়ার। এবার আমরা দেখে নিই যে এইখানে যে সরলরেখাংশগুলোর দেওয়া আছে তাদের মধ্যে কোনগুলোর আমরা মান জানি, কোনগুলোর মান জানি না। যেমন ধরা যাক এসি হচ্ছে আর আমরা ধরেছি, সুতরাং এসির মান জানি, এসির জায়গায় আমরা আর বসাতেই পারি। সিডি এই যে পারপেন্ডিকুলারটা ড্র করেছি তার দৈর্ঘ্য জানি না। এবি হচ্ছে এই রেখাংশ, এ ভেক্টরটার যা মড তাই, অর্থাৎ এবি এই রেখাংশটার দৈর্ঘ্য হচ্ছে এ। এখানেও আমরা
এবি আছে তার মানও জানি, আমরা জানি না বিডি, তাহলে আমার কাছে আননোন আসলো কোনটা? আমার কাছে আননোন এলো বিডি এবং সিডি। তাহলে আমরা এসি স্কোয়ার সমান পেলাম সিডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস 2ab ইন্টু বিডি প্লাস বিডি স্কোয়ার। এখন যদি আমরা এটাকে আর একটু সাজিয়ে নিই তাহলে এসি স্কোয়ার ইকুয়ালস টু, যদি আমরা এই সিডি এবি স্কোয়ারকে আগে লিখে নিলাম, সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ারকে এক কাছে করলাম, প্লাস রয়ে গেল 2ab ইন্টু বিডি। সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ারকে এক কাছে লিখার অর্থ আমরা এইখানে সিডি স্কোয়ার অর্থাৎ এটা, বিডি স্কোয়ার এটা, যখন এসিডি যেহেতু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তেমনি এই ছোট ত্রিভুজ অর্থাৎ বিসিডিও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এসিডি একটা সমকোণী ত্রিভুজ, তার ক্ষেত্রে আমরা এই রিলেশনটা পেলাম বা এখান থেকেই ভাবলাম। বিসিডি এটাও একটা সমকোণী ত্রিভুজ যার ডি কোণ সমকোণ, সেক্ষেত্রেও আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব স্কয়ার যদি থিটা কোণের রেসপেক্ট করি তাহলে লম্ব স্কয়ার অর্থাৎ সিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান হচ্ছে বিসি স্কয়ার লিখতে পারি। তাই সেই কারণে আমরা এই দুটোকে কাছাকাছি লিখলাম। পরের স্টেপে আমরা কি করছি না, অর এসি স্কয়ার ইকুয়ালস টু এবি স্কয়ার প্লাস সিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান এগেন অতিভুজ স্কয়ার বা হাইপোটেনাস স্কয়ার সমান বিসি স্কয়ার। তাহলে আমরা এইখানে সাবস্টিটিউট করছি সিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ারকে সাবস্টিটিউট করছি বিসি স্কয়ার প্লাস 2ab ইন্টু বিডি। বিডির মান আমরা জানি না, বিডির মান সরাসরি জানি না, বিডির মানটা বের করতে হবে। যদি আমরা এই ধারে করে নিই বিডির ক্যালকুলেশনটা, যদি আমরা ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে দেখি, বিসিডি এর ক্ষেত্রে কি না আমাকে বিডি মান বের করতে হবে এবং স্পষ্টতই বিডির মান বের করতে হবে আইদার এ এবং বি এর রেসপেক্টে, অর্থাৎ আমার কাছে জানা জিনিস এ বি আর থিটা, এই তিনটে জানি, এ জানি বি জানি এবং থিটা জানি। সুতরাং এই বিডিকেও বের করতে হবে এ বি এবং থিটার রেসপেক্টে। তাহলে বিডির যদি মান আমরা বার করতে চাই তাহলে এই ত্রিভুজ বিসিডির ক্ষেত্রে এই কোণ যদি থিটা ধরি তাহলে এটা লম্ব, এইটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। সেক্ষেত্রে বিডি বার করতে গেলে বিডি হচ্ছে ভূমি আসছে, থিটা কোণের রেসপেক্টে এটা বেস, আর এটা তখন হাইপোটেনিয়াস, তাহলে বেস বাই হাইপোটেনিয়াস একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন আসে, তাহলে বেস বাই হাইপোটেনিয়াস অর্থাৎ বিডি থেকে আমরা বিসিডি ত্রিভুজ থেকে পাচ্ছি বিডি বাই বিসি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজের ক্ষেত্রে আসে কোসাইন, কস কোণ হচ্ছে থিটা, থিটা কোণের কোসাইন, তাহলে কস থিটা সমান পেয়ে গেলাম কি বিডি বাই বিসি সমান কস থিটা, অর বিডি ইকুয়ালস টু বিসি কস থিটা। সুতরাং আমরা এবারে বিডির পরিবর্তে বিডিটাকে সাবস্টিটিউট করে দিচ্ছি বিসি কস থিটা। এখন আমরা এই ডান দিকে যে রাশিমালাটা পেলাম অর্থাৎ এসি স্কোয়ার সমান যেটা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2ab ইন্টু বিসি কস থিটা, এক্ষেত্রে এই ডান ধারের সমস্ত অংশগুলোর এই মান কিন্তু জানা। আমরা এবারে মান বসিয়ে দিই, যেমন এসি সমান ধরেছিলাম কত না, এসি সমান ধরেছিলাম আর, তাহলে এক্ষেত্রে আর স্কোয়ার ইকুয়ালস টু এবি, এবি এই রেখাংশের মান হচ্ছে এ, সুতরাং আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বিসির জায়গায় বি, বিসি স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। তাহলে আমরা পেয়ে গেলাম আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এই যে একটা ফর্মুলা পেলাম, এটা হলো একটা দুটো ভেক্টরের রেজাল্টেন্ট অর্থাৎ লব্ধি ভেক্টরের মান, পরম মানের সমীকরণ। আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এটাকে আমরা আবার এরকম লিখতে পারি, অর আর ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এটা আমরা পেলাম একটা লব্ধির পরম মান, লব্ধির পরম মান, দুটো ভেক্টরের লব্ধির পরম মানের রাশিমালা পেলাম। এবারে এক্ষেত্রে যেহেতু এটাও একটা তো ভেক্টর,
যে রেজাল্টেন্ট সেটাও একটা ভেক্টর। সেক্ষেত্রে যেহেতু আমরা পরম মানটা বের করে নিলাম, আমাদের সাথে সাথে এটাও করতে হবে কি না, এর ডাইরেকশন বা অভিমুখ এ কোন ডাইরেকশনে কাজ করছে, অর্থাৎ লব্ধি ভেক্টরটি কোন ডাইরেকশনে কাজ করছে। আমরা ধরে নিব এক্ষেত্রে যে লব্ধি ভেক্টর ওই দুটো ভেক্টরের যে কোনো একটার সাথে কত কোণে কাজ করছে। সাধারণভাবে আমরা ভেক্টরের যে ডাইরেকশন বের করানোর ক্ষেত্রে ট্যানজেন্ট এই অপেক্ষকটা সাহায্য নিয়ে থাকি। তার মানে এই লব্ধি ভেক্টর এই দুই ভেক্টরের যে কোনো একটা ভেক্টরের সাথে কত কোণে আসে সেই কোণটা বের করে দিয়ে যেতে পারি, তাহলে সেটাই হবে লব্ধি ভেক্টরের অভিমুখ। আমি ধরে নিলাম যে এই লব্ধি ভেক্টর আর এ ভেক্টরটির সাথে ফাই কোণে আনত। লব্ধি ভেক্টর আর এ ভেক্টরের সাথে ফাই কোণে আনত। আমাদের বের করতে হবে এই ফাইয়ের মান, বা আমরা সাধারণভাবে ডাইরেকশনটাকে ট্যান ফাই দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা যদি এইখানে ওই লব্ধি ভেক্টরের ডাইরেকশনটা করি, তাহলে সে একইভাবে এ সি ডি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার ক্ষেত্রে ফাই কোণ বার করতে হবে। ফাই কোণের রেসপেক্টে সিডি হচ্ছে নর্মাল এবং এডি হচ্ছে বেস। তাহলে এখানে নর্মাল বাই বেস আসে টেনজেন্ট। সুতরাং আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ এ ডি সি থেকে সমকোণী ত্রিভুজ tan phi ইকুয়ালস টু নর্মাল অর্থাৎ সিডি বাই এডি। এখানেও আবার আমরা যেহেতু এডি দুটো লাইন সেগমেন্টের সমষ্টি, একে একটু আবার ব্রেক করে দিই, অর tan phi ইকুয়ালস টু সিডি বাই এবি প্লাস বিডি। আমি এবির মান জানি, এবি হচ্ছে এ, বিডির মান অলরেডি বের করানো আছে, বিডি সমান বিসি কস থিটা, আর সিডির মান একইভাবে আমরা যদি এই ত্রিভুজ থেকে ছোট ত্রিভুজ বিসিডি থেকে যদি সিডির মান বের করতে চাই, তাহলে থিটা কোণের রেসপেক্টে সিডি হচ্ছে নর্মাল, আর এখানে হচ্ছে এটা হাইপোটেনিয়াস হচ্ছে বি। তাহলে আমরা যদি এখানে লিখি আবার সিডি বাই বিসি, তাহলে ত্রিভুজ বিসিডির ক্ষেত্রে থিটা কোণের রেসপেক্টে সিডি হচ্ছে নর্মাল, আর এটা হচ্ছে হাইপোটেনিয়াস। নর্মাল বাই হাইপোটেনিয়াস আছে সাইন, তাহলে সাইন থিটা, দ্যাট ইজ সিডি ইকুয়ালস টু বিসি সাইন থিটা। তাহলে আমাদের এই ট্যান ফাই এর ইকুয়েশনে যে দুটো আননোন ছিল সিডি এবং বিডি, এবি তো অলরেডি আমরা জানি যে সিডি এবং বিডি, সিডি সমান পেলাম বিসি সাইন থিটা আর বিডি আগেই পেয়েছি বিসি কস থিটা। তাহলে আমরা যদি এটাকে সাবস্টিটিউট করে দিই তাহলে কি দাঁড়ালো, অর ট্যান ফাই ইকুয়ালস টু সিডির পরিবর্তে সাবস্টিটিউট করছি বিসি সাইন থিটা ডিভাইডেড বাই এবি প্লাস বিসি কস থিটা। এবার এদের মানগুলোকে বসিয়ে দিই, তাহলে পাচ্ছি যে অর ট্যান ফাই ইকুয়ালস টু বিসি হচ্ছে বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। এটা আমরা পেয়ে গেলাম দুটো ভেক্টরের যোগফল বা রেজাল্টেন্ট যে ভেক্টরটা পেয়েছি সেই ভেক্টর কোন অভিমুখে কাজ করবে বা তার ডাইরেকশনের ফর্মুলা। তাহলে আমরা দুটো সূত্র এক জায়গায় যদি লিখি, পেয়ে গেলাম মডিউলাসের ফর্মুলা ছিল আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, যেখানে থিটা হচ্ছে এ এবং বি এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ। পেয়ে গেলাম আমরা tan phi ইকুয়ালস টু বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি cos থিটা। এক্ষেত্রে tan phi হলো এ ভেক্টরের সাথে রেজাল্টেন্টের মধ্যবর্তী কোণ, tan phi এর phi হলো এ ভেক্টরের সাথে এই রেজাল্টেন্ট আর এর মধ্যবর্তী কোণ। অর্থাৎ সুতরাং tan phi দিয়ে আমরা এই মডিউলাসের অভিমুখ নির্ধারণ করি। তাহলে এটা মডিউলাসের মান এবং এটা মডিউলাসের অভিমুখ। এই ফর্মুলাটা ইউজ করে আমরা যে কোনো ডাইরেকশনে ক্রিয়াশীল দুটো ভেক্টরের রেজাল্টেন্টের মান বার করতে পারি, সেই রেজাল্টেন্টের ডাইরেকশন বার করতে পারি। ফর এক্সাম্পল, মুখে মুখে যদি বলি যে ধরা যাক দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি।
দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা যদি 0 ডিগ্রি, অর্থাৎ দুটো ভেক্টর একই দিকে কাজ করছে, থিটা 0 হবে তখনই যখন এইদিকে এ ভেক্টর কাজ করছে, এইদিকে বি ভেক্টর কাজ করছে, তবেই থিটা ইকুয়ালস টু 0। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0, সেক্ষেত্রে রেজাল্টেন্ট কত হবে না, যদি আমরা এই সমীকরণে থিটার জায়গায় 0 বসিয়ে দিই তাহলে কি পাবো, আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 0। cos 0 ডিগ্রি এই ত্রিকোণমিতিক ফাংশনটার মান আমরা জানি 1, সুতরাং আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, और আর স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি এর হোল স্কোয়ার, স্কোয়ার রুট করলে আর ইকুয়ালস টু এ প্লাস বি। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি দেখলাম, এক্ষেত্রে রেজাল্টেন্ট ভেক্টরের লব্ধির মানটা দুটো এই ইন্ডিভিজুয়াল ভেক্টর দুটোর পরম মানের সমষ্টির সাথে সমান, আর সমান এ প্লাস বি, এবং সেটা কোন দিকে কাজ করছে, ফাই কত হবে, ট্যান ফাই কত হবে, ছোট করে যদি আমরা এখানে করে নিই, ট্যান ফাই ইকুয়ালস টু হবে ভেরি সিম্পল, আমরা এই সমীকরণে থিটার মান বসিয়ে যাব। ট্যান ফাই এই সমীকরণে যদি থিটার মান বসি তাহলে বি সাইন 0, আমি আর মানটা বসাচ্ছি না, কারণ বি সাইন 0 তোমরা অলরেডি জানো যে সাইন 0-র মান 0। সুতরাং যদি এই উপরের একটা কোয়ান্টিটির মান 0 হয়, বি এর সাথে এটা মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, তাহলে এখানে কি হবে, বি ইন্টু 0 দ্যাট ইজ 0, অর্থাৎ ট্যান ফাই ইকুয়ালস টু 0। তার মানে ফাইও হবে, ফাইও 0 হবে, অর্থাৎ ফাইও 0 হবে, মানে এক্ষেত্রে আমরা ধরেছিলাম ফাই হচ্ছে এর সাথে আর এর কোণ, তাহলে এখানে ফাই 0 হবে, অর্থাৎ এর সাথে আর এর কোণটাও 0 হবে, দ্যাট ইজ আরও এদের মতোই একই ডাইরেকশনে কাজ করবে। সুতরাং এইটা একটা কেস কি দেখলাম, যে যদি থিটা 0 ডিগ্রি হয় তাহলে লব্ধিটা হয় এদের ইন্ডিভিজুয়াল লব্ধির সমষ্টির সমান, এবং ডাইরেকশন হবে কিনা, ভেক্টর দুটো যে ডাইরেকশনে কাজ করছে লব্ধিও সেই ডাইরেকশনে কাজ করছে। এইভাবে তোমরা নিজেরা চেষ্টা করবে যে থিটার বিভিন্ন মানের জন্য লব্ধির মান কেমন হবে। যেমন ধরা যাক থিটা যদি 45 ডিগ্রি হয়, 45 ডিগ্রি, থিটা যদি 60 ডিগ্রি হয়, থিটা যদি 90 ডিগ্রি হয়, থিটা 120 ডিগ্রি যদি হয়, 120 ডিগ্রি হয়, এইরকম বিভিন্ন কোণগুলো নিয়ে তার ক্ষেত্রে লব্ধির মান এবং অভিমুখ কেমন হবে এগুলো তোমরা এর সাথে সাথে বাড়িতে প্র্যাকটিস করো। দ্যাটস অল।